সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের যে সিরিজটা চালু করেছি সেটা অবশ্যই কন্টিনিউ থাকছে। তো পুজোর কটা দিন যেহেতু আমাদের স্টুডিও বন্ধ ছিল এবং আমরা সকলেই অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম, আমরা খুবই সতর্কতার সহিত আনন্দে মেতেছিলাম, সেই জন্য সেই কটা দিন ভিডিও দেওয়া সম্ভব হয়নি। তবে আমরা এটা ঠিক করেছি যে পুজোর কটা দিনের যে ভিডিওগুলি, অর্থাৎ এগুলি হয়নি 22, 23, 25, 27, কারণ 24 তারিখ অষ্টমী ছিল, সেদিনকার ছুটি ছিল আমাদের, আর 26 তারিখ দশমীর জন্য দ্য হিন্দু নিউজ পেপার আসেনি। তা সেই জন্য আমরা এই কটা দিনের ভিডিওগুলিকে কম্পাইল করে আজকের এই বড় ভিডিওটা বানাচ্ছি। আশা করছি এখান থেকে তোমরা উপকৃত হবে এবং তোমাদের যদি এই ভিডিও থেকে কোনো রকম কোনো প্রবলেমস বা কোনো রকম কোনো ভালো কিছু লেগে থাকে অবশ্যই আমাদের জানাবে। সো উই আর স্টার্টিং উইদাউট এনি ফার্দার ডিলে। ওকে, যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদের উৎসাহ দেওয়ার জন্য। শুরু করি, সেভাবে আমরা শুরু করছি যে আগের দিন অর্থাৎ 21 তারিখের যে কোয়েশ্চেন দুটো ছিল তার উত্তর দিয়ে আমরা শুরু করছি। তো কোয়েশ্চেন দুটো কী কী ছিল না, এলওসি লাইজ বিটুইন এ ইন্ডিয়া অ্যান্ড চায়না, বি ইন্ডিয়া অ্যান্ড মায়ানমার, সি চায়না অ্যান্ড ভুটান অ্যান্ড ডি ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। এটা একটি ফ্যাকচুয়াল কোয়েশ্চেন, এর উত্তর ডি, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। সেকেন্ড কোয়েশ্চেন কী ছিল না, ডিফেন্স অফসেট পলিসি ইজ 1. অ্যাবাউট বুস্টিং ইন্ডিয়াস ডিফেন্স ইন্ডাস্ট্রি, 2. done by both national and international player, 3. an expenditure of government to earn technology, 4. defined by CAG as a policy of triple objective. Choose the correct option. A 1 only, B 1, 2 and 4 only, C 1 and 3 only and D NOTA. এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে 1। কেন হবে? এটা একটি ফ্যাকচুয়াল কোয়েশ্চেন ছিল, অবশ্যই এটা বুস্টিং ইন্ডিয়াস ডিফেন্স ইন্ডাস্ট্রির জন্য এটাকে আনা হয়েছে। তবে সেকেন্ড অপশনটাও আমাদের ইনকারেক্ট, যেহেতু এখানে একমাত্র ইন্টারন্যাশনাল প্লেয়ারই খেলতে পারে, ন্যাশনাল প্লেয়ার নয়। থার্ড অপশন এক্সপেন্ডিচার অফ গভর্নমেন্ট টু আর্ন টেকনোলজি, অবশ্যই এটা, কিন্তু পুরোপুরি এভাবে নয়, কারণ এটা গভর্নমেন্টের এক্সপেন্ডিচার না, গভর্নমেন্টের একটা পলিসি, গভর্নমেন্ট পলিসি অনুযায়ী এক্সপেন্ডিচার করে। ফোর্থ, ডিফাইন্ড বাই CAG অ্যাজ এ পলিসি অফ ট্রিপল অবজেক্টিভ, এটা অবশ্যই কারেক্ট, কিন্তু যেহেতু এটা আমাদের কোনো অপশানে দেওয়া নেই, 1 and 4 থাকলে আমরা করতাম, যেহেতু নেই, যেহেতু এর ফলে এই অপশানগুলোর মধ্যে যেটা সব থেকে সঠিক অর্থাৎ 1 অনলি, সেইটাকে আমরা চুজ করলাম। এবার আসি 22 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্সগুলোতে। ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্সে কী ছিল, UAP অর্থাৎ আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট। এটা কী জিনিস না, 1967 সালে পাস করা হয়েছিল এটাকে। এর ফলে ইন্ডিয়ার মধ্যে যে সমস্ত আনলফুল অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে সেগুলোকে বন্ধ করার জন্য এই লটিকে আনা হয়। এখন আনলফুল অ্যাক্টিভিটিস বলতে আমরা কী বুঝি না, এমন কোনো অ্যাক্টিভিটিস যেগুলো কোনো একজন ইন্ডিভিজুয়াল অথবা কোনো অ্যাসোসিয়েশনের দ্বারা করা হলো যেটি ইন্ডিয়ার টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি এবং সভরেনিটিকে ক্ষুণ্ণ করলো, তখনই সেটাকে বলা হবে আনলফুল অ্যাক্টিভিটি। যেমন ধরো আজকে এমন এক ব্যক্তি তার বাড়ি ধরো ইন্ডিয়া কোনো বর্ডারে, সে তার বর্ডার এমন একটা কাজ করলো বর্ডারের ধারে, যার ফলে কী হলো না, বর্ডারের যে পার্শ্ববর্তী যে রাষ্ট্র আছে সে বর্ডারের কাজটাকে অ্যাকোয়ার করতে আরম্ভ করলো, তখন সেটা হবে আনলফুল অ্যাক্টিভিটি লোকটির দ্বারা, কারণ সে হচ্ছে ইন্ডিয়ার যে টেরিটোরিয়াল যে ইন্টিগ্রিটি সেটাকে নষ্ট করার চেষ্টা করছে। বা কেউ ধরো ইন্ডিয়ার যে সভরেনিটি আছে, সার্বভৌমত্ব আছে, সেটার উপরে আঘাত আনার জন্য ধরো কোনো বাজেভাবে নিউজ পেপারে বা কোনো রকম ভুল প্রপাগ্যান্ডা চালাতে আরম্ভ করলো, সেগুলোকে আমরা কিন্তু আনলফুল অ্যাক্টিভিটিসের আন্ডারে আনতে পারি। এছাড়া কী করছে, এই যে লটি আছে এর ফলে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে অ্যাবসলিউট পাওয়ার দেওয়া আছে এবং এই অ্যাবসলিউট পাওয়ারের দ্বারা তারা কিন্তু যে কোনো উপায়ে এই আনলফুল অ্যাক্টিভিটিকে বন্ধ করতে পারে। এই পাওয়ার দুটি কী কী হয়, ডেথ পেনাল্টি অথবা লাইফ ইমপ্রিজনমেন্ট। এরপরে আসছি আমরা সেকেন্ড খবরে। এটি যদিও একটি ছোট খবর ছিল তখন, এবং এটি যদিও
প্রিলিমসের পার্সপেক্টিভ থেকে আমাদের ইম্পর্টেন্ট না, তবে মেন্সের ক্ষেত্রে অনেক সময় তোমরা একটা উদাহরণ হিসেবে ইউজ করতে পারো যে ইন্ডিয়ার সাথে সাউথ ইস্ট এশিয়ার পলিসি কীরকম চলছে বা কী কোন দিকে এগোচ্ছে। সেক্ষেত্রে বলে রাখি যে সিঙ্গাপুর এবং ইন্ডিয়ার মধ্যে একটা কিন্তু ভালো টাই আপ হতে চলেছে এবং সেখানে ট্রাভেল বাবল, অর্থাৎ সিঙ্গাপুর ট্যুরিজমটা হচ্ছে আমাদের তামিলনাড়ুতে ইনভেস্ট করবে এবং তামিলনাড়ু হচ্ছে সিঙ্গাপুর ইনভেস্ট করবে, এবং তার ফলে কী হবে, দুটো দেশের মধ্যে ট্রাভেলার্স বা ট্যুরিস্টস, এই ট্রাভেলিং ইন্ডাস্ট্রিটা বা ট্যুরিজম ইন্ডাস্ট্রি উন্নত করার চেষ্টা করবে। কি বলছে না, সিঙ্গাপুর ইজ লুকিং অ্যাট ওয়েজ অফ রিবিল্ডিং এয়ার ট্রাভেল ইন আ ওয়ে দ্যাট ইজ সেফ ফর ট্রাভেলার্স অ্যান্ড রেসিডেন্টস, অ্যান্ড দ্য রেলিভেন্ট এজেন্সিস ইন সিঙ্গাপুর উইল রিচ আউট টু অথরিটিস ফর ডিসকাশন অন এ প্রপোজাল অফ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ফর এ ট্রাভেল বাবল উইথ সিঙ্গাপুর। অর্থাৎ আবার এয়ারলাইন্স চালু হতে চলেছে এবং ট্রাভেলার্স এবং যারা রেসিডেন্টস রয়েছে তাদের যাতে সুবিধা হয় সেই জন্য এয়ারলাইন্সটা করা, এই বাবলিংটা করা। এবং এর ফলে আশা করছে সিঙ্গাপুর যে ইন্ডিয়ার সাথে তাদের যে কানেক্টিভিটিটা অনেক বাড়বে এবং তাদের দুটো দেশের মধ্যে অনেক বেশি সৌহার্দ্যতা বাড়বে। তো এখন আমরা আগে জানি যে তামিলনাড়ু এবং সিঙ্গাপুরের মধ্যে একটা হিস্টোরিক্যাল বন্ডও রয়েছে। আঙ্কোর ওয়াট বা ওই যে সাউথ ইস্ট এশিয়া, কাম্বোডিয়া, এই সমস্ত অঞ্চলে একসময় চোলা ডিনাস্টি এদের আধিপত্য ছিল, এদের উপনিবেশ ছিল। সিঙ্গাপুরের সাথেও চোলা বা চালুক্য এই সমস্ত রাজ্যের তখন ভালোই ব্যবসা বাণিজ্য হতো। এবং পরবর্তীকালে ব্রিটিশ শাসনকালে বহু তামিল ব্যক্তি তারা হচ্ছে সিঙ্গাপুরে গিয়ে সেটেলমেন্ট তৈরি করে। এই ছিল মোটামুটিভাবে সেকেন্ড নিউজ। থার্ড যে নিউজ, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ। এটা কি না, আবার ইন্ডিয়া ইউএস 2+2 হতে চলেছে, 2+2 ডায়ালগ। এবার 2+2 ডায়ালগ কি, এটা সম্বন্ধে আমরা জেনে নেবো। আগে জেনে নিই যে কেন আবার 2+2 ডাকা হলো। এটা হচ্ছে ইন্ডো প্যাসিফিক যে রিজিয়নটা রয়েছে, অর্থাৎ ভারত মহাসাগরে এবং প্রশান্ত মহাসাগরের রিজিয়নটা রয়েছে, সেইখানের সিকিউরিটিকে রাখতে, সেইখানে স্টেবিলিটি বজায় রাখতে এই মিলিটারিয়াল মিটিংটাকে আবার ডাকা হয়েছে। এবারে আসি যে 2+2 ডায়ালগ কেন বলা হয়। 2+2 ডায়ালগ কি না, ডিফেন্স এবং ফরেন এই দুটি ডিপার্টমেন্টের ইদার মিনিস্টার্স অর সেক্রেটারিয়েটস অফ বোথ দ্য কান্ট্রিজ তারা মিট করে। অর্থাৎ এখানে শুধুমাত্র ডিফেন্সের সঙ্গে ডিফেন্সের না, তার সঙ্গে আরেকটা ডিপার্টমেন্টও যুক্ত থাকে, সেটি হচ্ছে ফরেন। এই জন্য এটা দুটি ডিপার্টমেন্ট যেহেতু, সেই জন্য 2+2 দুটি কান্ট্রি থেকে আসছে বলে 2+2। কারা কারা আসে, হয় মিনিস্টার্স অথবা সেক্রেটারি। ইন্ডিয়া এর আগে কি কার সাথে হেড করেছে, অস্ট্রেলিয়ার সঙ্গে করেছে এবং জাপানের সঙ্গে করেছে এবং ইউএসএর সাথেও করেছে। ইউএসএর সাথে এর আগে একবার করেছিল, এটা সেকেন্ড মিটিং। ইউএসএ মিনিস্টারিয়াল ডায়ালগ হেল্প করেছে কার সাথে, অস্ট্রেলিয়ার সাথে করে, জাপানের সাথে করে। এইগুলো মোটামুটি আমাদের প্রিলিমসের পার্সপেক্টিভ থেকে প্রয়োজনীয় কিছু কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রম 22nd of October। এরপর আমরা কোয়েশ্চেন্সে চলে আসি। কোয়েশ্চেন নাম্বার 1, 2+2 ডায়ালগ ইজ বিটুইন 1. Defense and Foreign Ministers, 2. Finance and Defense Ministers, 3. Defense and Foreign Secretaries, 4. Combination of 1 and 3. Second question, UAPA is 1. An act to prevent unlawful activities in India, 2. An association to promote loan, 3. An institution to audit CFI অর্থাৎ Consolidated Fund of India, and 4. An act to promote environmental protection. এইগুলো মোটামুটিভাবে 22nd of October গুরুত্বপূর্ণ নিউজ এবং কিছু কোয়েশ্চেন তার উপর ভিত্তি করে। এরপর আমরা চলে যাই আমাদের নেক্সট ডে অর্থাৎ 23rd of October। 23rd October প্রথমে আমরা দেখে নিই যে 22nd October যে কোয়েশ্চেন্সগুলো ছিল তার আনসার্স কী কী। ফার্স্ট কোয়েশ্চেন ছিল 2+2 ডায়ালগ ইজ বিটুইন 1. Defense and Foreign Ministers, 2. Finance and Defense Ministers, 3. Defense and Foreign Secretariats, 4. Combination of 1 and 3. অবশ্যই তোমরা জানো যে এখানে অপশন 4 অর্থাৎ কম্বিনেশন অফ 1 and 3 এটাই হবে, কারণ বোথ সেক্রেটারিজ এবং মিনিস্টার্স দুজনকেই লাগে। অথবা
ইদার অফ দেম আসতে পারে অথবা দুজন আসলেও আসতে পারে। UAPA is 1. An act to prevent unlawful activities in India. 2. An association to promote loan. 3. An institution to audit CFI. And 4. An act to promote environmental protection. এক্ষেত্রে আনসার হবে 1. An act to prevent unlawful activities in India. এরপরে আমরা চলে যাই যে 23 অক্টোবরে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ছিল তার ভিতরে প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স আসছে OCI সংক্রান্ত, অর্থাৎ ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া। এরা কারা? এটা একটি ইমিগ্রেশন স্ট্যাটাস কাদেরকে দেওয়া হয়? কোনো একজন ফরেন সিটিজেন্স অফ ইন্ডিয়ান অরিজিন, ধরো বাংলাদেশে জন্মগ্রহণ করা বা নেপালে জন্মগ্রহণ করা, নেপালে তো লাগে না ছেড়ে দাম, বা ধরো ব্রাজিলে জন্মগ্রহণ করা কোনো একজন ইন্ডিয়ান অরিজিন কিন্তু ফরেন সিটিজেন, সে ধরো ইন্ডিয়াতে কাজকর্ম করতে চায়, তখন তাকে OCI দেওয়া হলো। এটা কেন করা হয়েছিল? যখন ডুয়াল সিটিজেনশিপ নিয়ে সারা ওয়ার্ল্ড হচ্ছে মানে তাদের দুয়ার খুলে দিল যে হ্যাঁ ডুয়াল সিটিজেনশিপ আমরা অ্যাকসেপ্ট করব, সেই সময় ইন্ডিয়া একটা তাদের স্ট্যান্স নেয় ইন্ডিয়ান ডায়াসপোরার লোকেদের জন্য। তাদেরকে সেইটাকে কি করা হলো না, ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া এই আন্ডারে আনা হলো। যদিও এটা পুরোপুরি সিটিজেনশিপ নয়, কারণ এর ফলে তোমার ভোটিং রাইট থাকবে না, এবং ইউ ওয়ন্ট হ্যাভ এনি রাইট টু হোল্ড এনি কাইন্ড অফ কনস্টিটিউশনাল অফিসেস অ্যান্ড নো রাইট টু বাই এগ্রিকালচারাল প্রপার্টিস। এইগুলো কিন্তু তোমরা যারা OCI আছে তারা পাবে না। যদিও একমাত্র UK যে গভর্নমেন্ট তারা হচ্ছে OCI যারা আছে তাদেরকে ডুয়াল ন্যাশনালিটি এইভাবে কনসিডার করে। তো এখন একজন OCI ডকুমেন্ট যেটা অ্যাপ্লাই করতে চায়, সেক্ষেত্রে তাকে কী করতে হতে পারে না, তাকে অবশ্যই যে কান্ট্রিতে আছে সেই কান্ট্রির পাসপোর্ট হোল্ড করতে হবে, একমাত্র পাকিস্তান ছাড়া। কারণ বাংলাদেশও আগে লিস্টে ছিল, পরবর্তীকালে বাংলাদেশকে OCIতে ঢুকিয়ে নেওয়া হয়েছে, একমাত্র পাকিস্তান ছাড়া তোমাদেরকে যারা OCI রয়েছে তাদের ডকুমেন্ট হোল্ড করতে হবে, যেটা হচ্ছে পাসপোর্ট। এছাড়া যদি ওই যে ব্যক্তি OCI নিতে চাইছে তার বাবা মা যদি পাকিস্তানে জন্মগ্রহণ করে বা পাকিস্তানি থেকে হয়, তাহলে কিন্তু সে OCI পাবে না। এটা বাংলাদেশের ক্ষেত্রে আগে প্রযোজ্য ছিল, পরবর্তীকালে সেটা একমাত্র পাকিস্তানের ক্ষেত্রেই দেওয়া রয়েছে। নেক্সট যে নিউজ আইটেম যেটা আমাদের দরকার সেটা হচ্ছে H1B ভিসা। আমরা সকলেই জানি আগের বছর কি তার আগের বছর বিগত 2-3 বছর ধরে আগে থেকে ট্রাম্প পাওয়ারে এসছে, H1B ভিসা নিয়ে US তোলপাড় হয়ে গেছে। আবারও নতুন করে দেখা গেছে H1B ভিসা নিয়ে US-এ সমস্যা দেখা দিতে। কী বলেছে না, বিভিন্ন অনেকগুলো অ্যাপ্লিকেশনকে US সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস কিন্তু বানচাল করে দিয়েছে। তো এখন H1B ভিসাটা কি না, এটা হচ্ছে একটি নন ইমিগ্রেন্ট ভিসা। সেটা কী করে না, US কোম্পানি যেগুলো আছে সেগুলো গ্র্যাজুয়েট লেভেলের যারা এমপ্লয় আছে সারা বিশ্ব থেকে তাদেরকে অকুপাই করতে সাহায্য করে, তাদেরকে সেখানে চাকরি দিতে সাহায্য করে। এখন এই স্পেশালিটি অকুপেশনস সেগুলোর মধ্যে কিছু ভাগ আছে। যেমন প্রথমটা কি না, থিওরিটিক্যাল আর টেকনিক্যাল যারা এক্সপার্টাইজ হয়, যেমন ধরো আইটিতে, ফিনান্সে, অ্যাকাউন্টিংয়ে, আর্কিটেকচারে, ইঞ্জিনিয়ারিংয়ে, ম্যাথামেটিক্সে, সায়েন্সে, মেডিসিনে এটসেট্রা বিভিন্ন জায়গায় যারা থিওরিটিক্যাল এবং টেকনিক্যাল এক্সপার্টাইজ হয় তাদেরকে হচ্ছে নিতে পারে। দ্বিতীয় কি, কোনো একজন প্রফেশনাল লেভেল জব যদি কেউ করে, সেক্ষেত্রে তোমরা কিন্তু H1B ভিসা নিতে পারো। এটা কোম্পানি তোমাকে সুপারিশ করে নেওয়াতে পারে। কিন্তু এখন H1B যে ভিসা হোল্ডার সে ধরো অন্য কোনো দেশে কাজ শুরু করে দিল, সেক্ষেত্রে কিন্তু তার H1B ভিসার যেটা ভ্যালিডিটি থাকে সেটা কিন্তু 3 বছর এবং 10 বছর পর্যন্ত তাকে বার করে দেয়। বার মানে বাংলা বার নয়, ইংলিশ বার, BAR, অর্থাৎ তাকে আর 3 থেকে 10 বছর এর মানে তার অপরাধ অনুযায়ী বা US গভর্নমেন্ট যেটা ভাবে যে এইটা এত বড় অপরাধ, সেই অনুযায়ী তাকে হচ্ছে US-এ ঢুকতে দেওয়া হয় না। একমাত্র যদি কোম্পানি বলে না আমি আমার পুরনো ওয়ার্কারকে ফিরিয়ে আনতে চাই, সেক্ষেত্রে তুমি হচ্ছে আবার অ্যাপ্লাই করতে পারো। নেক্সট যে নিউজটি দরকার সেটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ, সেটা হচ্ছে কি না লোকায়ুক্ত। লোকায়ুক্তা কি না, লোকায়ুক্তা হচ্ছে একটি অ্যান্টি কারাপশন অথরিটি অর অম্বাডসম্যান, এবং এটি হচ্ছে কি অফিসিয়ালি অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নমেন্ট টু রিপ্রেজেন্ট দ্য ইন্টারেস্টস অফ দি পাবলিক। অর্থাৎ একটি রাজ্যের বা একটি দেশের
যেখানে কারাপশানগুলো রয়েছে, ধরে নাও তোমার মনে হলো যে আমাদের রাজ্যের অমুক মন্ত্রী বা অমুক আইএস অফিসার কারাপ্টেড, এবং পাবলিকে যদি এটা মনে হয়, সেই পাবলিকের যে ভিউ পয়েন্টটা সেটা কিন্তু লোকায়ুক্তা নেয় এবং নিয়ে সেখানে সে হচ্ছে তার গোয়েন্দাগিরি চালায় জানার জন্য। তাই এটা কী করে, মোস্ট ইম্পর্টেন্টলি ইট ইনভেস্টিগেটস অ্যালিগেশন অফ করাপশন অ্যান্ড ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন। যেটা আগে বললাম যে গোয়েন্দাগিরি চালায়, অর্থাৎ ইনভেস্টিগেট করে। এরা হচ্ছে কোনো রকম বাজে সুশাসন যেখানে হচ্ছে না বা কোনো রকম করাপশন যে সেখানে থাকে, সেখানে লোকায়ুক্ত খুব বড় একটা রোল প্লে করে। অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিশন, যেটি হচ্ছে মোরারজি দেশাই দ্বারা 1966-এ রেকমেন্ড করা হয়েছিল, সেখানে তারাই হচ্ছে প্রথম এই লোকায়ুক্তের কথা নিয়ে আসে। এখন পরবর্তীকালে দ্য লোকপাল অ্যান্ড লোকায়ুক্তা অ্যাক্ট, যেটা হচ্ছে লোকপাল অ্যাক্ট 2013 খ্রিস্টাব্দে, এইটাকে পুরোপুরি মানে অ্যাক্ট হিসাবে এটাকে হচ্ছে ভারতবর্ষে চালু করা হয়। এরপরে কি আসছে না, তাহলে কারা কারা লোকায়ুক্তা হতে পারে? লোকায়ুক্তা ইজ ইউজুয়ালি আ ফর্মার হাই কোর্ট চিফ জাস্টিস অর ফর্মার সুপ্রিম কোর্ট জাজ। হয় ফর্মার হাইকোর্ট চিফ জাস্টিস অথবা ফর্মার সুপ্রিম কোর্ট জাজ, এদের মধ্যে একজন লোকায়ুক্তা হতে পারে। কী করে সিলেক্ট করা হয় না, চিফ মিনিস্টার, ধরো কোনো রাজ্যের চিফ মিনিস্টার, সে হাইকোর্টের চিফ জাস্টিস, মানে তার সমসাময়িক যখন মানে যিনি প্রেজেন্ট রয়েছেন, বর্তমান হাইকোর্টের যিনি চিফ জাস্টিস, তার সঙ্গে দ্য স্পিকার অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি, দ্য চেয়ারম্যান অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিল, লিডার অফ দ্য অপোজিশন ইন দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি এবং লিডার অফ দ্য অপোজিশন ইন দ্য লেজিসলেটিভ কাউন্সিল, এদের সঙ্গে কনসাল্ট করে একজনকে চুজ করে, যিনি ইদার ফর্মার হাইকোর্টের চিফ জাস্টিস অথবা সুপ্রিম কোর্টের ফর্মার জাজ, এবং সিলেক্ট করা হয়। এবং অবশ্যই গভর্নর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট করেন কোনো লোকায়ুক্তাকে তার অফিসে। এ যদি একবার অ্যাপয়েন্টেড হয়ে যায়, লোকায়ুক্তকে কিন্তু ডিসমিস করা যায় না বা ট্রান্সফার করা যায় না হঠাৎ করে, এবং একমাত্র রিমুভ করা যেতে পারে কি, একমাত্র ইমপিচমেন্ট করা যেতে পারে লোকায়ুক্তকে, দ্যাট টু অলসো বাই দ্য মোশন অফ স্টেট অ্যাসেম্বলি। এই হচ্ছে লোকায়ুক্ত। তো লোকায়ুক্ত ভারতীয় রাজনীতিতে একটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ পদ, এবং আফটার 2013 এটা কিন্তু চলে এসেছে। আর আগে একটা রেকমেন্ড করা ছিল, এটা কিন্তু পরবর্তী চলে এসেছে। তো এখানে তোমাদের একটা ম্যাপ দেওয়া আছে, এখানে দেখতে পাবে যে স্টেটস উইদাউট লোকায়ুক্ত, এবং তার মধ্যে আনফর্চুনেটলি আমাদের ওয়েস্ট বেঙ্গলও পড়ে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের করাপশন নিয়ে কোনো রকম অথরিটেটিভ ভয়েস কেউ দিতে পারে না। এবং আজকের 23 অক্টোবরের লাস্ট নিউজটি কি না, সিপিবিসি মানে কি? সিপিবিসি হচ্ছে এটা স্ট্যাচুটারি অর্গানাইজেশন, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, ঠিক আছে? It is statutory organization which was constituted in September 1974, কার আন্ডারে? ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট 1974। কিন্তু এই সিপিবিসি তার পাওয়ারগুলো ড্র করে কার কাছ থেকে না, এয়ার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট 1981, অর্থাৎ সিচুয়েটেড হয়েছিল ওয়াটার অ্যাক্ট, পাওয়ার্স পেয়েছে এয়ার অ্যাক্ট থেকে। এটা কি করে বেসিক্যালি না, এটি হচ্ছে ফিল্ড ফরমেশন করে, সার্ভস অ্যাজ এ ফিল্ড ফরমেশন, এবং টেকনিক্যাল সার্ভিস দেয় মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট এবং ফরেস্টকে, যে এইখানে এই দরকার বা এই অঞ্চলে এইভাবে তুমি উন্নতি করতে পারো পরিবেশের, এইভাবে করা হয়। প্রিন্সিপাল ফাংশনস কী কী? টু প্রমোট ক্লিনলিনেস অফ স্ট্রিমস and wells in different areas of the states by prevention, control and abatement of water pollution, and second, to improve the quality of air and to prevent, control and abate air pollution in the country। অর্থাৎ সারা দেশের জল এবং বাতাস কীভাবে আরও বেশি পরিমাণে শুদ্ধ করা যায়, সেইটাকেই দেখে হচ্ছে সিপিবিসি, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। এবং এরপরে যারা তোমরা আমাদের ফেসবুক পেজ ফলো করো, তারা জানবে যে আমরা 23 অক্টোবরে কোনো
কোয়েশ্চেন্স দিনই, কারণ তারপরের দিনে অষ্টমী ছিল, আমাদের বন্ধও ছিল, সেই জন্য 23 অক্টোবরে কোনো কোয়েশ্চেন নেই। তো আমরা সরাসরি চলে যাব 25 অক্টোবরে, এবং 25, 26, 27, 25, 27 অ্যান্ড 28 এই 3টে দিন আমরা পরপর দেখে নেব। দেখলে আজকে আমাদের আলোচনা শেষ হয়ে যাবে। 3 অক্টোবরে কোনো রকম কোয়েশ্চেন ছিল না, সেহেতু আমরা 25 অক্টোবর সরাসরি নিউজ দিয়ে শুরু করছি। তো 25 অক্টোবরের প্রথম নিউজ হিমালয়ান ব্রাউন বেয়ারকে নিয়ে। হিমালয়ান ব্রাউন বেয়ার খুব কিউট দেখতে একটা প্রাণী, ছবি দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। দ্য জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যার হেড অফিস আছে কলকাতাতে অবস্থিত, রিসেন্ট স্টাডি পাবলিশ করেছে। তাতে কী দেখা যাচ্ছে না, এই হিমালয়ান ব্রাউন বেয়ার এদের অবস্থা দিন দিন সঙ্গীন হয়ে যাচ্ছে। কেন? এদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। দেখো, গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে আমরা যেভাবে পৃথিবীর বিভিন্ন প্রাণীকুলের সংকট নিয়ে এসেছি, তাতে আমাদের লজ্জায় মরে যাওয়া উচিত। তার মধ্যে একজন হচ্ছে এই হিমালয়ান ব্রাউন বেয়ার বাবু। দেখা যাচ্ছে কি না, এদের সংখ্যা, এদের ডিক্লাইন হচ্ছে 73.38%, which is now to 72.87% in 2050। এবং এইটাকে তোমাদের মনে হতে পারে 72 মানে তো অনেক, কিন্তু অনেক নয়। এমনিতে স্পিসিসটা একটা রেয়ার স্পিসিস, একমাত্র হিমালয়ান রিজিয়ন ছাড়া এটা অন্যান্য জায়গায় পাওয়া যায় না। এর 1% কমে যাওয়া মানে অনেকটাই কমে যাওয়া। তা এই হিমালয়ান ব্রাউন বেয়ার কি? এটা হচ্ছে একটি লার্জেস্ট কার্নিভোর ইন দ্য হাইল্যান্ডস অফ হিমালয়া, এবং এটা 23খানা প্রোটেক্টেড এরিয়া, সংরক্ষিত জায়গা সেখানে পাওয়া যায়। তার মধ্যে কি হিমাচল প্রদেশ আছে, উত্তরাঞ্চল আছে এবং জম্মু কাশ্মীর এটা রয়েছে। এটাকে হচ্ছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড বলা হয়েছে, ইউএনসি রেড লিস্ট করে দেওয়া হয়েছে, ইউসিএন সরি। কিন্তু অন্যান্য মানে যেহেতু এই ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড হচ্ছে একমাত্র এই ভারতবর্ষ তথা যে সমস্ত অঞ্চলের উপর দিয়ে হিমালয় গেছে, সমস্ত দেশের উপর দিয়ে, তাদের কাছে, অন্যান্য পুরো ওয়ার্ল্ডের কাছে এটা লিস্ট কনসার্ন ক্যাটাগরি। এবং আগে হচ্ছে এই বেয়ার নিয়ে ট্রেড করা হতো, হিমালয়ান ব্রাউন বেয়ার নিয়ে, সেটাকে এখন কিন্তু প্রহিবিট করা হয়েছে আন্ডার দি প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972। সেকেন্ড যেটি ইম্পর্টেন্ট আমাদের কাছে যে নিউজটি, সেটি হলো কি না ছাতার ফেস্টিভ্যাল। ছাতার ফেস্টিভ্যাল কোথায় না, ভবানীপাটনা টাউন ইন ওড়িশাস কালাহান্ডি, এখানে হয়। এটি গোন্ডাতে একটি ফেস্টিভ্যাল। সরি, এখানে কি হচ্ছে না, অ্যাকচুয়ালি খবরটা হচ্ছে যে এখানে থাউজেন্ডস অফ অ্যানিমালস এবং বার্ডস এদের হচ্ছে স্যাক্রিফাইস করা হতো, কিন্তু এই বছর কিন্তু সেই স্যাক্রিফাইসটাকে অনেকটা কমানো গেছে, সেটা হচ্ছে নিউজ। তো এই ছাতার ফেস্টিভ্যালটা কি, সেই নিয়ে আমরা একটু জেনে নিই। ছাতার যাত্রা বা ছাতার ফেস্টিভ্যাল হলো কি ট্র্যাডিশনাল ফেস্টিভ্যাল, যেটি হচ্ছে কালাহান্ডি ডিস্ট্রিক্ট ওড়িশার এখানকার মানুষের। মা মানিকেশ্বরী ইজ আ ফ্যামিলি গডেস অফ দ্য কালাহান্ডি কিংস ফ্যামিলি, এবং এই মা মানিকেশ্বরীর ওখানে পুজো করা হয়। এবং এই যে ছাতার যাত্রা আর ছাতার যাত্রা যেটা বলো তোমরা, এটা কি করা হয় না, বিজয় উৎসব উইথ চিয়ারফুল হার্ট অ্যান্ড স্প্লেন্ডেড ডিসপ্লে। এবং এতে কী করা হয়, দুর্গাপুজো যখন আমরা হচ্ছে মহাষ্টমী যেদিন আসে, সেই দিনকার এই পুজোটা করা হয়। এবং এটা হচ্ছে কোন্স যে আদিবাসী আছে তাদেরই একটি রিচুয়াল প্র্যাকটিস। তো এইটা তোমাদের ওই ইউপিএসসি থেকে বা বিসিএস থেকে ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান হেরিটেজ বা ইন্ডিয়ান ফেস্টিভ্যালস এখান থেকে আসতে পারে, সেই জন্য এটা দেওয়া। নেক্সট নিউজ আইটেম সেটা হচ্ছে কি না স্মল ফিনান্স ব্যাঙ্কিং নিয়ে। স্মল ফিনান্স ব্যাঙ্কিং কি না হচ্ছে, এগুলো হচ্ছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন হুইচ প্রোভাইড ফিনান্সিয়াল সার্ভিসেস টু দি আনসার্ভড অ্যান্ড আনব্যাঙ্কড রিজিয়ন অফ দ্য কান্ট্রি। মানে যেখানে ব্যাঙ্কে গিয়ে পৌঁছতে পারেনি, যেখানে ব্যাঙ্ক সেবা সুযোগ দিতে পারেনি, সেই সমস্ত জায়গায় হচ্ছে এসএফপি যায়। এটি কার আন্ডারে এসএফপি কী করা রয়েছে, রেজিস্টার করা রয়েছে, দ্য কোম্পানিজ অ্যাক্ট 2013। এবং এর ফলে কী হয়, এদের এই যে এসএফপিগুলো মানে এস্টাবলিশ করার পেছনে মূল কয়েকটি কারণ ছিল।
সেগুলো কী কী? এক নম্বর হচ্ছে অ্যাক্সেস টু ফিনান্সিয়াল সার্ভিসেস। ধরো যে সমস্ত জায়গায় ব্যাংক যেতে পারেনি, আর সে সমস্ত জায়গার মানুষেরও তো টাকা পয়সার দরকার থাকতে পারে, লোনিংয়ের দরকার থাকতে পারে, বা টাকা পয়সা জমা রাখতে থাকতে পারে, বিভিন্ন টাকা থাকতে পারে, মানে ব্যাংকিং যে সমস্ত ফ্যাসিলিটিসগুলো পাওয়া যায় সেগুলো তো থাকতে পারে। তা সেইগুলোকে পূরণ করার জন্য হচ্ছে এসএফপিগুলোকে তৈরি করা হয়েছে। সেকেন্ড কি? বেসিক ব্যাংকিং সার্ভিস। বেসিক যে ব্যাংকিং সার্ভিসগুলো, তার টাকা জমা রাখা, টাকা তোলা, ঠিক আছে, ধরো স্মল ক্রেডিট দেওয়া, যেগুলো হচ্ছে ধরো স্মল বিজনেস ইউনিট, এমএসএমইজ, ধরে হচ্ছে স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার্স, এদেরকে ছোটো ছোটো করে ক্রেডিট দেওয়া, এইগুলো হচ্ছে কিন্তু এসএফপির আওতায় পড়ে। এবং থার্ড কি না, অল্টারনেটিভস ইনস্টিটিউশন। এবার ব্যাঙ্কিংয়ের উপরে ধরো প্রচুর চাপ পড়ে যাচ্ছে, ব্যাংক কত শাখা খুলবে আর কত তার অ্যাডমিনিস্ট্রেশন বাড়াবে, সেটা না করে কী করলো, এসএফপিগুলোকে এ কাইন্ড অফ ডিসেন্ট্রালাইজেশন অফ ব্যাঙ্কিং, এর ফলে কী হয় না, উন্নতিটা অনেক ভালো হয়। এটা একটা খুব বড় পন্থা, যেটি কিন্তু ভারতবর্ষের অর্থনীতি বলো, রাজনীতি বলো, সমস্ত জায়গাটাকে হচ্ছে নিয়ে আসা উচিত, বা সমস্ত জায়গায় এর একটি প্রয়োগ করা উচিত। সেটি হলো ডিসেন্ট্রালাইজেশন। যত তুমি বিকেন্দ্রীকরণ করবে, যত তুমি মানুষকে কাজে লাগাবে, তত তোমার দেশ উন্নতি হবে। তো এসএফপি এই যে পলিসিটা নেওয়া, এসএফপি পলিসি যেটা নেওয়া হয়েছিল, এটা কিন্তু তখনই নেওয়া হয়, এই ডিসেন্ট্রালাইজেশন অফ ব্যাঙ্কিং সিস্টেম। এসএফবি থেকে তো এখন অনেক তোমার ধরো আরও 200খানা ব্রাঞ্চ খোলার চেষ্টা চলছে, এবং তারপরে দেখা যাবে কি না, তোমার এই যে ফ্লো অফ মানি, ফ্লো অফ লিকুইডিটি, এটা আরও অনেক বেড়ে যাবে। তো আজকের এই 25 অক্টোবরের এই আলোচনার ভিত্তি করে আমরা কোয়েশ্চেনগুলো দেখে নিই। 1 নম্বর কি? ছাতার ফেস্টিভ্যাল ইজ এ ফেস্টিভ্যাল অফ এ ওড়িশা, বি ছত্তিশগড়, সি ঝাড়খণ্ড অ্যান্ড ডি বিহার। Second question, consider the following sentences. 1. SFP serve in the unbanked and unserved region. 2. They are registered as a public limited company. Choose the correct option. A. 1 only, B. 2 only, C. 1 and 2 both, and D. NOTA. এবার আমরা দেখে নিই 27th অক্টোবরে। তাহলে 27th অক্টোবর শুরু করেছিলাম, কারণ এই কারণেই 26th অক্টোবর কোনো নিউজ পেপার আসেনি, যেহেতু সেদিনকে দশমী ছিল। তো তার প্রথম কোয়েশ্চেন, যেটি 25th অক্টোবরের প্রথম কোয়েশ্চেনগুলো, সেগুলোর আমরা আনসার জেনে নিই। যে ছাতার ফেস্টিভ্যাল ইজ এ ফেস্টিভ্যাল অফ এ ওড়িশা, বি ছত্তিশগড়, সি ঝাড়খণ্ড, ডি বিহার। অবভিয়াসলি এখানে আনসার হবে এ ওড়িশা। সেকেন্ড কোয়েশ্চেন, কনসিডার দ্য ফলোয়িং সেন্টেন্সেস। 1. SFVs serve in the unbanked and unserved region. 2. They are registered as a public limited company. Choose the correct option. A 1 only, B 2 only, C 1 and 2 both, and D NOTA. এখানে আনসার হচ্ছে C 1 and 2 both. এরপর আমরা দেখে নিই 27th অক্টোবরের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। প্রথমে যেটা আসছে সেটা স্টাবল বার্নিং। স্টাবল বার্নিং কী ইস্যুটা আমরা প্রতি বছর শুনি, জানি, তবু এখানে ছোটো করে একটু বলে দিই। স্টাবল বার্নিংটা কী না, এটি হচ্ছে যে উইন্টার ক্রপ যেটা হয়, রবি ক্রপ, ফার্মার এবং যারা আছে হরিয়ানা এবং পাঞ্জাবে, তারা তাদের যে ক্রপের যে ওয়েস্ট মেটেরিয়ালসগুলো থাকে, সেগুলোকে অন্য জায়গায় নিয়ে যেতে গেলে যে খরচা পড়ে, সেই খরচাটাকে বাঁচানোর জন্য তারা একটি চিপ উপায় বার করেছে। সেটি কি না, বার্ন করে দাও, খড় গাদা আগুন লাগিয়ে দাও ওয়েস্টেজ মেটেরিয়াল। তার ফলে কী হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু পে ফর দিস মুভিং অফ দ্য ওয়েস্ট মেটেরিয়ালস ফ্রম ইউর গ্রাউন্ড. So that is why the stubble burning happens, and that actually causes a major problem in the Delhi NCR area, because it actually enhances the pollution level during the winter season. Especially আমরা জানি যে দিল্লিতে যখন শীতকাল থাকে তখন প্রচণ্ড ঠান্ডা থাকে এবং কুয়াশাচ্ছন্ন থাকে, এবং দিল্লিতে কুয়াশার মধ্যে ধোঁয়াশাটা এখন একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ এই স্টাবল বার্নিংয়ের ফলে যে একটা বিশাল পরিমাণে ধোঁয়া, পুরো পাঞ্জাব হরিয়ানার ধোঁয়াটা দিল্লি শহরের উপরে যায়, উইথ ইনক্লুডিং দ্য দিল্লিস ওন পপুলেশন। এটা কিন্তু একটা বড় মেজর কারণ। এবং এই পলিউশনে কী কী থাকতে পারে, পলিউটেন্টের মধ্যে কী কী থাকে, কিছু হার্মফুল গ্যাসেস থাকে, যেমন মিথেন, কার্বন মনোক্সাইড, ভোলাটাইল অর্গ্যানিক কম্পাউন্ডস এবং কার্সিনোজেনিক পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনস। এবং এর ফলে কী হয় না, দিল্লির আকাশ বাতাস পুরো দূষিত হয়ে যায়। সেকেন্ড যেটা নিউজ আমাদের, সেটি হচ্ছে কি, ইটস অ্যাবাউট বেকা। আমরা আগের দিনের নিউজে আলোচনা করলাম যে 2+2 ডায়ালগ,
তাই 2+2 মিটিংয়ে কী হয়েছে না, বেসিক এক্সচেঞ্জ অফ কোঅপারেশন এগ্রিমেন্ট ফর জিওস্পেশিয়াল কোঅপারেশন, বেকা, এটা সাইন্ড হবে কাদের, ডিফেন্স মিনিস্ট্রিগুলোর মধ্যে। এবার বেকাটা কি না, ইট ইজ দ্য ফাইনাল অফ দ্য 3 বেসিক এগ্রিমেন্টস দ্যাট দ্য ইউএস সাইন্স উইথ ক্লোজ পার্টনার্স enabling interoperability of forces and exchange of sensitive and classified information. ইউএস ডিফেন্সের ক্ষেত্রে কী করে না, নিজেদের যে স্যাটেলাইট রয়েছে বা নিজেদের যে উন্নত ডিফেন্স মেকানিজম রয়েছে সেটা একমাত্র নিজেদের ক্লোজ যারা পার্টনার্স রয়েছে তাদের সঙ্গে শেয়ার করে এবং তার ফলে তাদের ডিফেন্স মেকানিজমকে উন্নত করতে সাহায্য করে। কী করে না, এই যে মিলিটারি লজিস্টিক্স রয়েছে এবং যে সিকিউর কমিউনিকেশন, এইটা কিন্তু ইউএসএ যে স্যাটেলাইটগুলো রয়েছে, যেগুলো ডিফেন্স স্যাটেলাইট, তার মাধ্যমে খুব শীঘ্রই হয় এবং খুব সিকিউরড ওয়েতে হয়। তো এদের এইমটা কি না, বেকা ইজ এইমড অ্যাট শেয়ারিং জিওস্পেশিয়াল ইনফরমেশন। জিওস্পেশিয়াল যে সমস্ত ইনফরমেশনগুলো আছে, ধরো এখানে হলো টেররিস্টের আড্ডা রয়েছে বা এখানে কোনো একটা অ্যান্টি সভারেনিটি একটা কোনো ওয়ার্ক চলছে, এইগুলোকে হচ্ছে ওরা মানে ডিটেক্ট করতে পারে, ইনক্লুডিং নটিক্যাল অ্যান্ড এরোনটিক্যাল চার্টস, এবং এছাড়া নটিক্যাল এবং এরোনটিক্যাল চার্টস যেগুলো, সেগুলোকেও বেকা হচ্ছে ক্যাচ করে। দ্য কমপ্লিট ডেটা সাপ্লিমেন্টেড বাই হাইলি অ্যাকিউরেট ইউএস স্যাটেলাইট, সেটা বলছিলাম একটু আগে যে ইউএস স্যাটেলাইট হাইলি অ্যাকিউরেট এই সমস্ত ব্যাপারে, তার টেকনোলজি আমাদের থেকে অনেকটাই উন্নত, এবং সেই জন্য বেকা হচ্ছে ইন্ডিয়ার ক্ষেত্রে একটা খুব ভালো দিক নিয়ে আসবে। কী আনবে, ডাটা শেয়ারিং is a two-way street but would be of higher advantage to India as it would get access to military grade data that can help draw up target coordinates. ডাটা শেয়ারিং দুপক্ষই করবে, ইন্ডিয়াও করবে, ইউএসও করবে, কিন্তু ইউএসএর যেহেতু খুবই ভালো আমাদের থেকে, সেক্ষেত্রে কী হবে, এই ডাটা শেয়ারিংয়ের ফলে ইন্ডিয়ার যে ডিফেন্স মেকানিজম, যেখানে যেখানে উন্নতির দরকার সেখানে কিন্তু ইন্ডিয়া উন্নতি করতে পারে। এরপরে যে জিনিসটা আসছে সেটা কি, নেক্সট নিউজ আইটেম, সেটা হচ্ছে ওপেক। ওপেক মানে হচ্ছে অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এবং ওপেকের নিউজটা কিছুই না, বলছে যে 2022 যে আমাদের হাফটা চলছে সেখানে নাকি ওপেক আশা করছে যে কোল এবং পেট্রোলিয়াম এর উন্নতি হবে, মানে এর এক্সপোর্ট বাড়বে, এর বিজনেস বাড়বে। তা সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে ওপেক কি সম্বন্ধে জেনে রাখা। ওপেক কি, এটি একটি পার্মানেন্ট ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন, যেখানে 13খানা দেশ রয়েছে। এরা হচ্ছে অয়েল এক্সপোর্টিং ডেভেলপিং নেশন, মানে এরা হচ্ছে তেল রপ্তানি করে, তার মাধ্যমে এরা নিজেদেরকে উন্নতি করার চেষ্টা করছে। তো ওপেকের সেক্রেটারিয়েট কোথায় রয়েছে, এটি হচ্ছে ভিয়েনাতে, যেখানে হচ্ছে হেডকোয়ার্টার রয়েছে। এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখে নেব, কিন্তু ওপেকের মেম্বার কান্ট্রি কারা কারা এবং কীভাবে ক্রিয়েট হয়। এটা ক্রিয়েটেড হয়েছিল কোথায়, বাগদাদ কনফারেন্স ইন 1960, কাদের দ্বারা, বাই ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরবিয়া অ্যান্ড ভেনেজুয়েলা। এখন 13খানা মেম্বার রয়েছে। প্রথমে এই কজন দিয়ে হচ্ছে করা হয়েছিল, তৈরি করেছিল তারা ওপেকটাকে। এখন সেখানে 13 জন মেম্বার রয়েছে। এখানে আমরা ম্যাপও দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পারো 2019 ওপেক মেম্বারশিপ কাদের রয়েছে তোমরা পাশে দেখতে পারো। তবে আমি নামগুলো পড়ে দিচ্ছি। 13 জন: আলজেরিয়া, আঙ্গোলা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ দ্য কঙ্গো, ইকুয়েটোরিয়াল গিনিয়া, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরবিয়া, ইউনাইটেড আরব এমিরেটস অ্যান্ড ভেনেজুয়েলা। এই 13 জন মেম্বার ওপেকে রয়েছে। ওপেকের এটা মাথায় রাখতে হবে যে ইন্ডিয়া কিন্তু ওপেক মেম্বার নয়। তো এই ছিল 27 অক্টোবরের নিউজ আইটেমস কিছু, যেগুলো ইম্পর্ট্যান্ট আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। তো আমরা কোয়েশ্চেন্সে চলে যাই। কোয়েশ্চেন 1 কি, স্টাবল বার্নিং ইজ অ্যাসোসিয়েটেড উইথ এ রবি ক্রপ, বি খারিফ ক্রপ, সি both A and B, and D note. Second question, which of the following is not a member of OPEC or member country of OPEC? কোয়েশ্চেনটা ভালো করে পড়বে। which is not a member is not about which is the member, which is not a member. A Kuwait, B Libya, C Nigeria, D চাঁদ। আমরা উত্তরগুলো এখনই দেখে নেব। আমরা চলে যাই তাহলে আমাদের 28 অক্টোবর অর্থাৎ আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের আলোচনায় এবং উত্তরগুলো দেখে নিই। এরপর আমরা 28 অক্টোবর অর্থাৎ আজকের
কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে নিই, তাহলে আজকে আমাদের আলোচনা শেষ হয়ে যাবে। তাহলে আগে যেটা বললাম যে আমরা আগে উত্তরগুলো জেনে নিই। 27th অক্টোবরে স্টাবল বার্নিং ইজ অ্যাসোসিয়েটেড উইথ এ রাবি ক্রপ, বি খারিফ ক্রপ, সি বোথ এ অ্যান্ড বি, ডি এনওটিএ। এক্ষেত্রে কারেক্ট আনসার এ রাবি ক্রপ, একটু আগে আমরা পড়লাম। সেকেন্ড, which of the following is not a member country of OPEC? A Kuwait, B Libya, C Nigeria and D Chad. Of course এখানে D Chad, কারণ চাঁদ হচ্ছে 13খানা মেম্বার কান্ট্রির মধ্যে ছিল না। এবারে আমরা আজকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো জেনে নিই ছোটো করে। আজকে কারেন্ট অ্যাফেয়ার্স দুটো আছে মাত্র, বেশিক্ষণ লাগবে না। প্রথমে কিনা এমএসএমই সংক্রান্ত একটা কারেন্ট অ্যাফেয়ার্স আছে, যে এমএসএমই কী করে ইন্ডিয়াতে ডেভেলপ করতে পারে। তো আমাদের এমএসএমই সম্বন্ধে একটু জেনে নিই। এটা কি? মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, এমএসএমই। 90% অফ দ্য টোটাল এন্টারপ্রাইজেস হচ্ছে এমএসএমই ইন্ডিয়াতে। এগুলো কি না ছোটো ছোটো যে সমস্ত এন্টারপ্রাইজেসগুলো রয়েছে, ধরো কারোর কোনো একটা ছোটো লোহার কারখানা আছে, কারোর একটা ছোটো কিছু বিস্কুটের কারখানা আছে, এগুলো সমস্ত হচ্ছে এমএসএমইর আন্ডারে পড়ে। এবং এগুলো কী করে না, এটা হচ্ছে জেনারেটিং দ্য হাইয়েস্ট রেটস অফ এমপ্লয়মেন্ট গ্রোথ। এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কী হতে পারে না, এটি হচ্ছে সেকেন্ড লার্জেস্ট এমপ্লয়মেন্ট জেনারেটিং সেক্টর আফটার এগ্রিকালচার। Second largest, about 120 million persons in India. It's not a small game, it's a huge thing. আর কি এমএসএমইর একটা খুব বড় গুরুত্বপূর্ণ কাজ কি না, এমএসএমই হচ্ছে ইনক্লুসিভ গ্রোথ খুব ভালো করে। এটা বলছিলাম যে ডিসেন্ট্রালাইজেশন সব জায়গায় জরুরি, তো ইকোনমিক ক্ষেত্রে ডিসেন্ট্রালাইজেশনের একটি অত্যন্ত খুব ভালো উদাহরণ হলো এমএসএমই। তো এমএসএমই কী করছে না, বিশেষত রুরাল এরিয়া যেগুলো আছে, ধরো রুরাল এরিয়া কেউ একটা বিস্কুট কারখানা খুললো বা কেউ একটা সাবানের কারখানা খুললো, সেখানে কিছু লোক চাকরি পেলো। অতএব রুরাল ইন্ডিয়ায় এমপ্লয়মেন্ট অপরচুনিটি কিন্তু এমএসএমই অনেক বেশিভাবে নিয়ে যায়। আর এক্ষেত্রে পশ্চিমবঙ্গ টোটাল যে ইন্ডিয়ার এমএসএমইর মধ্যে 11.62% আসা হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। অর্থাৎ পশ্চিমবঙ্গে ইকোনমিক ডিসেন্ট্রালাইজেশন সব থেকে ভালো হয়েছে এবং এর র্যাঙ্কও এমএসএমইর র্যাঙ্কিংয়ে ফার্স্ট। আমরা এখানে দিয়ে দিয়েছি পাশে, তোমরা দেখে নিতে পারো যে কত টাকা থাকলে এমএসএমই মানে মাইক্রো হয়, কত টাকায় স্মল হয়, কত টাকায় মিডিয়াম হয়। এই 2019-এর পর থেকে কী বলা হচ্ছে না, সমস্ত এন্টারপ্রাইজে রয়েছে এমএসএমই ঢুকে গেছে। এবং এগুলো মাইক্রো কখন 5 কোটি টাকার নিচে থাকলে মাইক্রো, 5 থেকে 75 কোটি হচ্ছে স্মল, এবং 75 থেকে 250 কোটি হচ্ছে মিডিয়াম, 250 কোটির উপরে গেলে বিগ ইন্ডাস্ট্রিয়াল হাউস। তো এখন এইভাবে হচ্ছে তোমার এমএসএমইকে ভাগ করা হয়েছে। আগে আরও কম ছিল, এখন আস্তে আস্তে যেহেতু এখন পারচেসিং পাওয়ার এখন মানে তোমার কারখানারও প্রোডাকশন বেড়ে, সেই জন্য এমএসএমইকে চেঞ্জ করতে হয়। অর্থাৎ এমএসএমইর যে তোমার যেগুলো কনস্ট্যান্টগুলো ছিল সেগুলো কিন্তু চেঞ্জেবল কনস্ট্যান্ট, ভেরিয়েবল আর কি, সেগুলো কনস্ট্যান্ট নয়, সরি। নেক্সট যে আর্টিকেলটা যেটা আমাদের একটু জানা দরকার, এটা হচ্ছে বেসিক প্রাইস। বেসিক প্রাইস যখন আমরা জানছি তখন বেসিক প্রাইস কি, মার্কেট প্রাইস কি এবং ফ্যাক্টর কস্ট কি, আমরা তিনটে জিনিস একটু ছোট্ট করে জেনে নিই। বেসিক প্রাইস কি না, বেসিক প্রাইস হচ্ছে একটা প্রডিউসার, ধরো তুমি একটা গাড়ি বানালে, তুমি গাড়িটা প্রডিউস করলে, তুমি যে টাকাটা পাও সেইটা হচ্ছে সোজা কথা বেসিক প্রাইস। এবং এই টাকা থেকে এখন কিছু জিনিস বাদ যায় বা কিছু জিনিস যুক্ত হয়। কি সেটা কি জিনিস, সেটা হচ্ছে অ্যাজ আউটপুট মাইনাস এনি ট্যাক্স পেয়েবল। ধরো তুমি গাড়ি বানালে, ঠিক আছে, গাড়ির বানানোর জন্য তুমি যে ইকুইপমেন্টগুলো কিনলে সেখানে তোমার ট্যাক্স দিতে হলো, সেই ট্যাক্সের টাকাটা তুমি বাদ দাও। এনি সাবসিডি রিসিভেবল, ধরো তুমি কোনো সাবসিডি পেলে, যে গাড়ি বানাচ্ছি নতুন তোমার কারখানা, তুমি কোনো গভর্নমেন্ট থেকে সাবসিডি পেলে, বা ধরে নাও যে কিনছে সে কোনো সাবসিডি পেলো, সেটা তুমি পেলে, সেইটাকে বাদ দাও, সেইটাকে তুমি যুক্ত করো প্লাস এনি সাবসিডি রিসিভেবল, সেইটাই হচ্ছে তোমার বেসিক প্রাইস হবে। মানে তুমি ধরো একটা গাড়ি বানালে, গাড়িতে বানানোর জন্য যে তুমি যে ট্যাক্সগুলো দিচ্ছ সেই ট্যাক্সগুলোকে তুমি কাটো, এবং যে সাবসিডিগুলো পাচ্ছ সেই সাবসিডিগুলো তুমি যোগ করো, যোগ করে তুমি যে টাকাটা পাচ্ছ সেটা হচ্ছে তোমার বেসিক প্রাইস। মার্কেট প্রাইসটা কি, মার্কেট প্রাইসটা হচ্ছে প্রাইস অ্যাট হুইচ এ প্রোডাক্ট ইজ সোল্ড ইন দ্য মার্কেট। একটা ধরো মিনিমাম যে টাকাটা তুমি হচ্ছে মার্কেটে জিনিসটাকে বিক্রি করছো, সেইটা হচ্ছে তোমার মার্কেট প্রাইস। আর মার্কেট প্রাইস থেকে হচ্ছে বেসিক প্রাইস হচ্ছে ছোটো হয়, কারণ মার্কেট প্রাইসে তুমি এটা বিক্রি করছো, কিন্তু তারপরে তোমাকে ট্যাক্স পে করতে হচ্ছে, সাবসিডি আসলে সাবসিডি, বিভিন্ন গল্প আছে, সেইগুলোকে
তারপর তুমি হচ্ছে বেসিক প্রাইসটা পাচ্ছ। যেমন এর মধ্যে কী কী থাকতে পারে, ওয়েজেস থাকতে পারে, রেন্ট থাকতে পারে, ইন্টারেস্ট থাকতে পারে, ইনপুট প্রাইসেস থাকতে পারে, প্রফিট থাকতে পারে, এবং ট্যাক্সেসও করা হয়, যেগুলো গভর্নমেন্টের দ্বারা ইম্পোজ ট্যাক্স, সেগুলো হচ্ছে মার্কেট প্রাইসকে আগে বাদ দেওয়া হয়। তারপরে কি যেটা তোমার এগুলো হচ্ছে মার্কেট প্রাইসের মধ্যে সমস্ত ইনক্লুডেড থাকে, এবং এইগুলো বাদ দিয়ে তবে তুমি হচ্ছে পাবে হচ্ছে তোমার বেসিক প্রাইস। আর ফ্যাক্টর কস্ট কি, দ্য টোটাল কস্ট অফ অল ফ্যাক্টরস অফ প্রোডাকশন কনজিউমড অর ইউজড ইন প্রডিউসিং এ গুড অর সার্ভিস। যত তোমার খরচা হয়েছে একটা প্রোডাকশন করতে, ধরো একটা গাড়ি বানাতে তোমার যা খরচা হয়েছে, সে তোমার শ্রমিকদের চা থেকে আরম্ভ করে আর তোমার বিড়ি পর্যন্ত সমস্ত কিছু নিয়ে যেটা খরচাটা হয় সেটা হচ্ছে ফ্যাক্টর কস্ট। এই হচ্ছে তিনটে বেসিক প্রাইস যেটা আমাদের ইকোনমিতে খুব চলে। তো আজকের আলোচনা এখানেই শেষ। এবার আমরা কোয়েশ্চেনে চলে আসি। কোয়েশ্চেন 1, কনসিডার দ্য ফলোয়িং সেন্টেন্সেস। 1, MSME constitutes 90% of the total enterprises. 2, it is the largest employment generator of India. Option A, 1 only, B, 2 only, C, 1 and 2 both, and D, none of the above. Question 2, basic or base price is received by A, producers, B, wholesalers, C, government, D, retailers. তো এই ছিল মোটামুটিভাবে একটা কম্পাইলেশন কয়েকটা দিনে, যে কটা দিনে আমরা ভিডিওস দিতে পারিনি। তবে যারা তোমরা আমাদের ফেসবুক পেজ ফলো করো, সেখানে তোমরা অবশ্যই পিডিএফ পেয়ে গেছো, এবং এই সমস্ত পিডিএফের লিঙ্ক আমরা আবারও ইউটিউবে দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। তোমরা সেখান থেকে ডাউনলোড করো। যদি তোমাদের কোনো অসুবিধা হয়, কোনো বিষয় তোমরা বুঝতে না পারো, সেটা আমাদের কমেন্টে জানাও। আমরা এই বিষয়ে আবার তোমাদের বোঝানোর চেষ্টা করব। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো নাও লেগে থাকে, কমেন্ট অন ইট। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং বেল আইকনকে প্রেস করো, যাতে তোমরা পরবর্তীকালে যখন কোনো ভিডিও আমরা ছাড়বো তখন তোমরা জানতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস, অ্যান্ড শুভ বিজয়া দশমী সকলকে।